প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের চতুর্থ বর্ষের ইলেকট্রনিক্স 2 এর দ্বিতীয় অধ্যায় অসিলেটরি সার্কিট, এই অধ্যায় আমরা 3 নাম্বার ক্লাস নেব। এই ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে ট্যাঙ্ক বর্তনী কি, ট্যাঙ্ক বর্তনীর ভূমিকা, অর্থাৎ বর্তনীতে ট্যাঙ্ক বর্তনী কেন ব্যবহার করা হয়, এবং হার্টলি স্পন্দকের কার্যপ্রণালী, দুটো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আসি ট্যাঙ্ক সার্কিট। ট্যাঙ্ক বর্তনী হলো স্পন্দনের জন্য প্রয়োজনীয় অংশ, যা ইন্ডাক্টর ও ক্যাপাসিটরের সমন্বয়ে গঠিত। অর্থাৎ একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর এই অধিক হতে পারে, একের অধিক হতে পারে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর, কিন্তু ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর থাকতেই হবে। এরকম একটা বর্তনী, যা উক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহিত করলে ক্যাপাসিটর তড়িৎ শক্তি সঞ্চয় করবে। আমরা জানি যে ক্যাপাসিটরের কাজ হচ্ছে বিদ্যুৎ শক্তি সঞ্চয় করা। সম্পূর্ণ চার্জিং এর পরে এটি ডিসচার্জ করবে, যা আবেশকে চৌম্বক শক্তি হিসেবে সঞ্চিত হবে। অর্থাৎ চার্জিং হওয়ার পরে, ক্যাপাসিটর পূর্ণ চার্জিত হওয়ার পরে এটি ডিসচার্জ শুরু করবে। ডিসচার্জ হতে শুরু করলে সেটি হচ্ছে আবেশক সেই শক্তি গ্রহণ করবে, সেই আবেশক চৌম্বক শক্তি হিসেবে সেটা সঞ্চয় করবে। এরপর আবেশক শক্তি ছেড়ে দিলে ক্যাপাসিটর গ্রহণ করবে। এভাবে পর্যায়ক্রমিক চার্জিং ও ডিসচার্জিং এর ফলে বর্তনীতে স্পন্দনের সৃষ্টি হবে। আমরা জানি যে কোনো একটা বর্তনী অর্থাৎ স্পন্দক বর্তনীর দুইটি অংশ আছে, একটা হচ্ছে ট্রানজিস্টর বিবর্ধক ব্যবহার করা হয় এবং আর একটা ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করা হয়। স্পন্দক বর্তনী থেকে যদি আমরা ট্যাঙ্ক সার্কিটকে বাদ দিই তাহলে সেটা একটা শুধু বিবর্ধকে পরিণত হয়। কাজে বিবর্ধকের সাথে মূল অংশটা হচ্ছে ট্যাঙ্ক সার্কিটের কাজ, অর্থাৎ এটি ডিসি কে এসি তে কনভার্ট করার মূল যে কাজ সেটি হচ্ছে ট্যাঙ্ক সার্কিট এই কাজটি করে থাকে, যেটা আবেশক এবং ক্যাপাসিটর এই দুইটার সমন্বয়ে গঠিত। বর্তনীতে আমরা ট্যাঙ্ক সার্কিট কেন ব্যবহার করি, অর্থাৎ ট্যাঙ্ক সার্কিটের ভূমিকা কি বর্তনীতে। একটি এই সার্কিট কোনো বিবর্ধকের সাথে যুক্ত হয় এসি সিগন্যাল উৎপাদন করে। আমরা জানি যে একটা ট্রানজিস্টর বিবর্ধক এবং ট্যাঙ্ক সার্কিট এই দুইটার সমন্বয়ে হচ্ছে স্পন্দক সার্কিট গঠিত। কাজেই এই সার্কিট বিবর্ধকের সাথে যুক্ত হয়, অর্থাৎ ট্রানজিস্টরের সাথে যুক্ত হয়ে এসি সিগন্যাল উৎপাদন করার মূল ভূমিকা পালন করে এই ট্যাঙ্ক সার্কিট। এই সার্কিটে কোনো সিগন্যাল 180 ডিগ্রি দশার পরিবর্তন করে, অর্থাৎ আমরা যে সিগন্যাল অর্থাৎ এসি সিগন্যালের দশা 180 ডিগ্রি পরিবর্তন করে দেয় এই ট্যাঙ্ক সার্কিটটি। আমরা সাধারণত কমন এমিটার মোডের কোনো ট্রানজিস্টর ব্যবহার করে থাকি। কমন এমিটার মোডের ট্রানজিস্টরের কারণে কোনো সিগন্যাল 180 ডিগ্রি দশা পরিবর্তন হয় এবং এই সার্কিটটি আর 180 ডিগ্রি দশা পরিবর্তন করে। কাজে আমরা আউটপুটে সেই সমদশায় পেয়ে থাকি, অর্থাৎ 360 ডিগ্রি যদি দশা পরিবর্তন করে তাহলে আমরা সমদশায় পেয়ে যাব পরের আউটপুট সিগন্যাল। এই জন্য এই ট্যাঙ্ক সার্কিটের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা হচ্ছে এই দশা পরিবর্তন করা। উৎপন্ন এসি সিগন্যালের কম্পাঙ্ক ট্যাঙ্ক সার্কিট দ্বারা নিয়ন্ত্রিত হয়, ফলে যে কোনো কম্পাঙ্কের সিগন্যাল পাওয়া যায়। আমরা সিগন্যাল জেনারেটর বা যে কোনো ধরনের সিগন্যাল পাওয়ার জন্য আমরা এই ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করে থাকি, কারণ ট্যাঙ্ক সার্কিটটি একটা নির্দিষ্ট মানের আমরা যে ধরনের সিগন্যাল চাই, যে কম্পাঙ্কের সিগন্যাল আমরা পেতে চাই, সেই কম্পাঙ্কের সিগন্যাল পাওয়ার জন্য আমরা এই ট্যাঙ্ক সার্কিট ব্যবহার করে থাকি। এরপরে আমরা আসি হার্টলি অসিলেটর, অর্থাৎ হার্টলি স্পন্দক। হার্টলি স্পন্দক এটি বিজ্ঞানী হার্টলি স্পন্দক তৈরি করেন। এটা একটি এলসি স্পন্দক, অর্থাৎ ট্যাঙ্ক সার্কিটে এল এবং সি ব্যবহার করা হয়। নিচে চিত্র আমাদের দেওয়া আছে, চিত্র আমরা দেখবো। দেখো এখানে হার্টলি স্পন্দকের একটা চিত্র দেওয়া আছে। এখানে একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরটি বিবর্ধক হিসেবে কাজ করে। ট্রানজিস্টরটি আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ ডিভাইডার বায়াস পদ্ধতিতে বায়াস করা আছে। R1 এবং R2 দুইটা রেজিস্টার ব্যবহার করা আছে। এটা দুই জায়গায় ভোল্টেজ ভাগ হয়ে যায়, এই জন্য এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে বায়াস করা। এখানে প্লাস ভিসিসি বায়াসিং ভোল্টেজ দেওয়া আছে। এবং এই নিচের অংশটা এর এই যে নিচে আমরা দেখছি যে দুইটা L1 L2 এবং সি, এখানে কিন্তু গ্রাউন্ড সংযুক্ত করা।
L1 L2 এই দুইটা আছে আবেশক এবং সি আছে একটা ক্যাপাসিটর। এই অংশটাকে বলি আমরা ট্যাঙ্ক সার্কিট। এই অংশটা মূল মূল কাজ করে থাকে, অর্থাৎ এসি উৎপাদনের কাজ এই ট্যাঙ্ক সার্কিট করে থাকে। এখানে সিবি হচ্ছে একটা ক্যাপাসিটর যুক্ত আছে এবং সিসি হচ্ছে কাপলিং ক্যাপাসিটর। আমরা যদি বহুধাপ বিবর্ধক ব্যবহার করি তাহলে এর পরে আরো ট্রানজিস্টর ব্যবহার করা যায়, তাহলে এই সিসি কাপলিং ক্যাপাসিটর দ্বারা ব্যবহার করে থাকি। এখানে আরই হচ্ছে এর এমিটার, এই ট্রানজিস্টরটার এমিটার রেজিস্ট্যান্স আরই, এবং সি হচ্ছে একটা বাইপাস ক্যাপাসিটর। এখানে অতিরিক্ত যদি প্রবাহ থাকে সেটা এই বাইপাস ক্যাপাসিটর দ্বারা চলে আসবে গ্রাউন্ডে, এই জন্য একটা বাইপাস ক্যাপাসিটর ব্যবহার করা আছে। আমরা এর কার্যপ্রণালীটা একটু আলোচনা করি। সুইচ অন করলে বেজ রোধ দ্বারা ট্রানজিস্টর বায়াসিত হয়, ফলে কালেক্টর কারেন্ট বেড়ে যায়, তাই ট্যাঙ্ক সার্কিটের ক্যাপাসিটর সি এর চার্জিং শুরু হয়। আমরা সুইচ যদি অন করি তখন এই প্লাস ভিসিসি, এই ভিসিসি এই ভোল্টেজটা এসে এই ভোল্টেজ ডিভাইডার পদ্ধতিতে এটাকে বায়াস করবে। আমরা জানি যে ট্রানজিস্টর বায়াস ছাড়া কোনো কাজ করতে পারে না। ট্রানজিস্টর বায়াসিত করলে তাহলে এর ট্রানজিস্টর দ্বারা কালেক্টরে, এই যে কালেক্টর অংশে বিদ্যুৎ প্রবাহিত হবে। তাহলে বিদ্যুৎ প্রবাহিত হলে কালেক্টর অংশে বিদ্যুৎ প্রবাহিত হলে সেই বিদ্যুৎটা এ পাশে ভোল্টেজ দুই পাশে দুই রকম, যেহেতু এই পাশে ভোল্টেজ বেশি, পাশে ভোল্টেজ কম, এই ক্যাপাসিটরটা তখন চার্জিত হওয়া শুরু করবে। সি এর চার্জ পূর্ণ হলে আবেশক বা কয়েল L1 ও L2 দিয়ে ডিসচার্জ হতে থাকে এবং আবেশকে চৌম্বক শক্তি সঞ্চিত ফলে ট্যাঙ্ক সার্কিটে স্পন্দন শুরু হয়। আমরা জানি যে এই সি ক্যাপাসিটর চার্জিত হতে শুরু করে, চার্জিত হয়ে যখন সম্পূর্ণ চার্জ হয়ে যায় তখন এই ক্যাপাসিটর আর চার্জ গ্রহণ করে না, তখন সে ডিসচার্জ করা শুরু করে। তখন ডিসচার্জ করা শুরু করলে সেই চার্জ L1 এবং L2 দুইটা আবেশক বা কয়েল যেটা বলি আমরা, এই চার্জ গ্রহণ করবে। অর্থাৎ এখানে ছিল হচ্ছে বিদ্যুৎ শক্তি হিসেবে শক্তি সঞ্চয় ছিল, সেই বিদ্যুৎ শক্তিটা এখানে চুম্বক শক্তি হিসেবে সঞ্চয় করবে। তাহলে চুম্বক শক্তি হিসেবে সঞ্চয় করে এর যখন পূর্ণ শক্তি হয়ে যাবে তখন সে আবার ডিসচার্জ করবে। এভাবে পর্যায়ক্রমে একবার চার্জ গ্রহণ করবে আর একবার চার্জ ছেড়ে দেবে। তাহলে এখানে ট্যাঙ্ক সার্কিটে একটা স্পন্দন শুরু হবে। এই স্পন্দন সিগন্যালের ট্যাঙ্ক সার্কিট থেকে ট্রানজিস্টরে বেজে প্রযুক্ত হয়, যা বিবর্ধিত হয়ে আবার কালেক্টরে পৌঁছায়। তাহলে এই যে সিগন্যালের যে স্পন্দন, সেই স্পন্দনটা এখান থেকে বেজে প্রযুক্ত হয়, এখান থেকে চলে যায় বেজে, বেজে গিয়ে সেটা এখানে ট্রানজিস্টর দ্বারা বিবর্ধিত হয়। ট্রানজিস্টরের কাজ হচ্ছে বিবর্ধিত করা। তাহলে বায়াসিং ভোল্টেজ থেকে যে কারেন্টটা আসলো সেই কারেন্টটা এসে এটা তো ভিসিসি হচ্ছে পজিটিভ, এই ডিসি ডিসি সেই ডিসিটা এসে এই ট্যাঙ্ক সার্কিটে সেইটা স্পন্দক হলো, অর্থাৎ এসিতে পরিণত হলো। সেই এসিটা প্রযুক্ত হবে ট্রানজিস্টরের এই বিবর্ধকের বেজে, বেজে প্রযুক্ত হলে ট্রানজিস্টরের কাজ হচ্ছে, আমরা জানি যে ট্রানজিস্টরের কাজ হচ্ছে বিবর্ধিত করা। কাজে এই এখান থেকে যে স্পন্দনটা এসেছে সেই স্পন্দনের অ্যাম্প্লিটিউডটা অর্থাৎ বিস্তারটা বাড়িয়ে সে আউটপুটে চলে যাবে। আউটপুটে আমরা বিবর্ধিত আকারে একটা এসি সিগন্যাল পাবো, সেটাই এখানে বলা আছে। এভাবে ফিডব্যাক প্রক্রিয়া চলতে থাকে, ফলে বর্তনী তো অদমিত। তাহলে ফিডব্যাক প্রক্রিয়া চলতে থাকে তার মানে কি, ইনপুট থেকে আউটপুটে যে অংশটা যায় সেই আউটপুটের একটি অংশটা আবার এসে ক্যাপাসিটরকে চার্জিত করে, ক্যাপাসিটরকে চার্জিত করে সেটি ডিসচার্জ হয়ে কয়েলে চলে যায়, কয়েল আবার ডিসচার্জ করে। এভাবে আউটপুটের কিছু অংশ আবার ইনপুটে ব্যাক করে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফিডব্যাক প্রক্রিয়া সম্পন্ন করে। এভাবে ফিডব্যাক প্রক্রিয়া চলতে থাকে, ফলে বর্তনী তো অদমিত স্পন্দন রূপে, অর্থাৎ দমিত না অদমিত সবসময় চলতে থাকবে, এরকম এসি সিগন্যাল উৎপন্ন হতে থাকবে। এখানে আবেশক দুটো অটো ট্রান্সফরমার হিসেবে কাজ করে, যা 180 ডিগ্রি ফেজ শিফট করে। আমরা পূর্বেই বলেছি যে এখানে ট্যাঙ্ক সার্কিট, যেটা ট্যাঙ্ক সার্কিটের যে আবেশক আছে, এখানে যেহেতু দুইটা আবেশক ব্যবহার করে সেটা অটো ট্রান্সফরমার হিসেবে কাজ করে, 180 ডিগ্রি ফেজ শিফট করে। এবং কমন এমিটারের কারণে আমাদের যে ট্রানজিস্টরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে একটা কমন এমিটার ট্রানজিস্টর। এই কমন এমিটার ট্রানজিস্টরে আমরা জানি যে ফেজ শিফট করে 180 ডিগ্রি, অর্থাৎ ইনপুটে যে সিগন্যালটা দিব আউটপুটে তার উল্টো সিগন্যালটা দিবে, অর্থাৎ 180 ডিগ্রি ফেজ শিফট করে দেবে। তাহলে এই 180 ডিগ্রি ফেজ শিফট এবং আবেশকের আর 180 ডিগ্রি ফেজ শিফটের কারণে মোট 360 ডিগ্রি ফেজ শিফটের জন্য পজিটিভ ফিডব্যাক সম্পন্ন হয়, অর্থাৎ আউটপুটে আমরা একটা বিবর্ধিত আকারের সাইনীয় তরঙ্গ পাবো, অর্থাৎ একটা স্পন্দক হিসেবে কাজ করবে এটা। তাহলে এটা হচ্ছে আমাদের হার্টলি স্পন্দকের
কার্যপ্রণালী। তোমরা এটি বাসায় ভালো করে দেখবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।